আমরা শুরু করছি। সকলকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওভারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা এই বইটি থেকে আমরা পাঠ এবং আলোচনা শুরু করেছি। আজকে যে অংশটি শুরু হবে একেবারে মায়ের একটি উদ্ধৃতি দিয়ে শুরু করছি। মা বলছেন, যখন ওই কোয়েশ্চেনস এন্ড আনসার্স 1953 তার এক জায়গায় মা বলছেন, while walking on the path of spiritual advancement, whenever you come face to face with a weakness which is seeking self-expression through your thought and feeling and speech or action, immediately you take resolve not to indulge it in any way, not even for once, not even for this time alone. Otherwise, you'll never realize your goal. বলছেন, যখন আমরা অধ্যাত্ম প্রগতির পথে হাঁটবো, আমরা যখন অধ্যাত্ম প্রগতির পথে এগোচ্ছি, সাধনার পথে এগোচ্ছি, তখন যখনই কোনো দুর্বলতার মুখোমুখি আমরা হব, আমাদের প্রকৃতিগত বিভিন্ন দুর্বলতার সম্মুখীন যখনই আমরা হচ্ছি, কিরকম দুর্বলতা সেটিও মা খুব স্পেসিফিক্যালি বলেছেন। মা বলছেন, a weakness which is seeking self-expression through thought and feeling and speech or action. এই দুর্বলতা চার রকম ভাবে আমাদের ভেতর থেকে প্রকাশিত হয়, নিজেকে চার রকম ভাবে প্রকাশ করে, চারটি দিক দিয়ে প্রকাশ করে। বলছেন কি কি? থট, ফিলিং, স্পিচ অর অ্যাকশন। চিন্তার ভেতর দিয়ে সেই দুর্বলতার প্রকাশ ঘটে, ফিলিং অনুভবের মধ্যে দিয়ে সেই দুর্বলতার প্রকাশ ঘটে, বাক্যের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটে এবং কাজের মধ্যে দিয়ে তার প্রকাশ ঘটে। এই যে উইকনেস, এই উইকনেসের নেচারটি কিরকম না, সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ নিজেকে নিজে প্রকাশ করতে চাইছে, নিজেকে নিজে যেন পরিপ্রকাশিত করতে চাইছে, যেন নিজেকে নিজে বাইরে আনতে চাইছে। এটা হচ্ছে সর্ট অফ এক্সিবিশনিজম, অর্থাৎ আমি এই সাধনার পথে রয়েছি, এইটিকে কোনো না কোনো ভাবে যেন সে পরিপ্রকাশিত করতে চাইছে, অন্যদের সামনে নিয়ে আসতে চাইছে। কখনো সেটি চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আসছে, কখনো সেটি অনুভবের মধ্যে দিয়ে আসছে, কখনো উচ্চারিত বাক্যের মধ্যে দিয়ে আসছে, অথবা কখনো অ্যাকশনের মধ্যে দিয়ে আসছে। একটি ঘটনা খুব বহুল প্রচলিত, অনেকেই এই ঘটনাটির কথা শুনেছেন। এটি বললে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে। কৃষ্ণদেবের ঘটনা। তো শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের সেই তার ঘরে রয়েছেন, অনেকে তার কাছে আসেন, বিভিন্ন রকম আলাপ আলোচনা হয়। একদিন আরো অনেকে রয়েছেন, নানান রকম ভাগবত প্রসঙ্গ হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ অন্য একজনকে বলছেন, অন্য কয়েকজনকে বলছেন আর কি, যে এই যে আসনটা দেওয়ালে ঝোলানো আছে দেখেছো? তো সকলেই তাকিয়েছেন আসনের দিকে। তিনি বলছেন, মাস্টার রেখে গেছে। তো মাস্টারমশাই মানে কথামৃতকার, তিনিও সেখানে উপস্থিত আছেন। বলছেন, মাস্টার এটা এখানে রেখে গেছে। কেন রেখে গেছে জানো? ওই দেওয়ালে আসনটা টাঙানো আছে, অনেকেই এসে জিজ্ঞেস করে এটা কি, কার আসন? আমি বলি ওটা মাস্টারের আসন। লোকে ভাবে যে মাস্টার এখানে আসে, এখানে এসে সাধনা করে। তার মানে মাস্টারের ভেতরে মাস্টার যে সাধনা করছে তার একটা স্বীকৃতি পাওয়ার আনন্দ হয়।
তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মাস্টারের ভেতরটা একটুখানি বড় হয়। তো এই যে ঘটনাটা তারপরে উল্লেখ করছেন যে তারপর থেকে আমি ওই আসনটা ওখান থেকে সরিয়ে নিয়ে চলে এলাম, কোনোভাবেই ওখানে আর রাখি। তো এইটি হচ্ছে থ্রু অ্যাকশন এবং থ্রু থট বিষয়টি যখন ওই সেলফ এক্সপ্রেশন, আত্মপ্রকাশ, নিজেকে নিজে প্রকাশ করতে চাইছে। বলছেন এই যে উইকনেস, এই যে দুর্বলতা, এই দুর্বলতাতে কি হয়? বলছেন এই দুর্বলতার ভেতর দিয়ে যেটা হয় সেটা হচ্ছে নেভার রিয়েলাইজ ইউর গোল। অর্থাৎ আমার যে লক্ষ্য, সাধনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারবো না, তাকে আমি রিয়েলাইজ করতে পারবো না যদি এরকম কোন একটা উইকনেস, দুর্বলতা আমার ভেতরে থাকে এবং সেইটিকে আমি পরিপ্রকাশিত করতে পারি। উপায় কি? এখানে মা বলছেন ইউ টেক দ্য রিজলভ নট টু ইন্ডালজ ইট ইন এনিথিং। একটা প্রতিজ্ঞা, কোনোভাবেই একে আমি ইন্ডালজ করবো না, একে আমি প্রশ্রয় দেব না। যখনই কোনো উইকনেস পয়েন্টেড আউট হবে, যখনই কোনো দুর্বলতা দেখতে পাবো, এই জাতীয় দুর্বলতা, এবং এটা দেখা যায় কোনো না কোনো সময় আমাদের চেতনায় এর একটা ছায়াপাত ঘটে, অর্থাৎ এটিকে দুর্বলতা বলে চিহ্নিত করা যায়, আমরা সেটাকে অন্য অনেক কারণে সরিয়ে রাখি। কিন্তু এইটি মা বলছেন যে এটি সঙ্গে সঙ্গে, এমনকি একবারের জন্য নয়, এমনকি এই প্রথমবার এসছে, আচ্ছা এটা থাক, পরের বারে আর আসতে দেবো না, এরকমও নয়। ওই সেই একেবারে সমূলেই বিনাশ করা। যে মুহূর্তে তার একটু উদ্গম দেখা গেছে, সঙ্গে সঙ্গে সেটিকে বিনাশ করে দেওয়া, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। লক্ষ্য হওয়ার কথা। যদি তা না হয় তাহলে আমাদের যে সত্যিকারের লক্ষ্য, অর্থাৎ আমাদের এই পূর্ণযোগের পথের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব। তো আমরা এর আগে 10টা যে স্টেপস, এর আগে 10টা স্টেপস আমরা পড়েছি, এটা হচ্ছে 11th এবং লাস্ট স্টেপ, যেটিকে উনি বলছেন যে কিছু কিছু আমাদের ভেতরে তৈরি হয়ে যাওয়া কিছু ভ্যালিউস, যেগুলো আমাদের অস্তিত্বের ভেতরে তৈরি করে ফেলতে পারলে আমরা আমাদের সাধনার পথে খুব স্বাচ্ছন্দ্যে অগ্রসর হব। সেইগুলির 11টিকে চিহ্নিত করেছেন, বেসিক 11 অ্যাটিটিউডস। তার ভেতরে 11th অ্যাটিটিউড হচ্ছে নট টু ফরগেট দ্য গোল, অর্থাৎ আমাদের যে লক্ষ্য তাকে এতটুকু বিস্তৃত না হওয়া। নট টু ফরগেট দ্য গোল, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো তাতে প্রথমেই বলছেন যে সব থেকে বেশি, মানে সব থেকে খারাপ ভাইস, সব থেকে খারাপ যে দোষ সাধনার পথে, সেটি হচ্ছে ওই ফরগেটিং দ্য গোল, অর্থাৎ লক্ষ্য বিস্তৃত হওয়ার যে গোল, সেইটি হচ্ছে সাধনার সব থেকে অসুবিধাজনক জায়গা। বলছেন জুয়েলদা এখানে বলছেন, খুব পরিষ্কার কতগুলি পয়েন্ট দিয়েছেন। বলছেন অধ্যাত্ম প্রগতির পথে আমরা যখন চলছি, তখন সেলফ ওবলিভিয়ন বা আত্মবিস্মৃতি, এইটি হচ্ছে আমাদের সব থেকে খারাপ দোষ, যা আমাদের সরিয়ে দেয়, যা আমাদের সাধনার পথ থেকে একেবারে সরিয়ে দেয়। সাধক তিনি যখন সাধনার পথে আসেন, বিশেষত আমরা আমাদের এই ইন্টিগ্রাল যোগের পথে দেখি, তত্ত্বগত ভাবে তিনি ভীষণ পরিষ্কার। অর্থাৎ যদি তাকে জিজ্ঞেস করা যায় যে এই পূর্ণ যোগের স্তরগুলো কি, তিনি একেবারে মাইন্ড থেকে সুপার মাইন্ড পর্যন্ত সমস্ত বলে যাবেন। এখানে এখানে এই আছে, এরপরে এইটা সাধনা করেছিলেন, তখন এই জায়গায় পৌঁছেছিলেন, অমুক জায়গায় এই কথা বলেছেন। বলছেন তত্ত্বগত ভাবে একজন সাধকের কাছে সমস্ত স্তরগুলো এবং অগ্রগামিতার বিষয়গুলো একদম ভীষণ পরিষ্কার থাকে পর্যন্ত। কিন্তু যদি তাকে সত্যিকারের সেই যে তত্ত্বগুলো তিনি বলছেন তার সঙ্গে তার নিজের রিয়েলাইজেশনকে মেলাতে বলা যায়, তাহলে দেখা যাবে সেখানে একটা মস্ত ভাগ থেকে যাবে। লক্ষ্যের যে প্রকৃতি, নেচার অফ দি এইম, সেটাও তার কাছে অত্যন্ত পরিষ্কার। যদি জিজ্ঞেস করা যায় হোয়াট ইজ দি এইম অফ ইন্টিগ্রাল যোগা,
পরিষ্কার বলবেন ট্রান্সফরমেশন, তারপরে টু বি ওয়ান উইথ দি ডিভাইন, এবং ঠিক কিরকম হলে কি হচ্ছে বিভিন্ন লেখাপত্র থেকে সেটাও তার কাছে অত্যন্ত পরিষ্কার। বলছেন কি কি করতে হবে বুদ্ধিগতভাবে সেটাও তার জানা আছে। ইন্টেলেকচুয়ালি সাধনার প্রত্যেকটি জায়গা সাধক পারসিভ করছেন, সাধকের কাছে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং সব থেকে বড় কথা যেটা যেটা আমাদের এই পথে ভীষণ রকম আসে, সেটা হচ্ছে যদি বলা হয় তাকে, আচ্ছা তুমি আমাকে বলো তো এই ইন্টিগ্রাল যোগের ব্যাপারটা কি, বলছে তিনি একেবারে সঙ্গে সঙ্গে বিষয়টি কি হবে আমাদের কাছে উপস্থাপিত করে দেবেন। বলছেন অত্যন্ত সাবলীল ভাবে সিনসিয়ার একজন সাধক, সিনসিয়ার একজন মানে যিনি এই পথে এসছেন, সিনসিয়ার একজন এই পথের পথিকের দায়িত্ব কর্তব্য সবকিছু তিনি বলে দেবেন। এইভাবে চলতে হবে, এই করতে হবে, সবসময় মায়ের কাছে নিজেকে অক্ষুণ্ণ রাখতে হবে ইত্যাদি। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাতে যুগলদা খুব মোক্ষম একটি কথা বলছেন, সমস্যা হচ্ছে যে সাধক নিজে এই প্র্যাকটিসের বিষয়ে মোটেই ততটা যত্নশীল নন, অর্থাৎ নিজে এই প্র্যাকটিসের মধ্যে থাকবেন এই বিষয়ে ততটা যত্নশীল একেবারেই নন। কাইন্ডলি একটু ওই মাইক্রোফোন গুলো যদি অফ করে দেন ভালো হয়। তো এই বিষয়ে নিজে একেবারেই প্র্যাকটিসের বিষয়ে যত্নশীল নন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের, আমাদের অনেকেরই বিভিন্ন সময়ের সমস্যায়। আমরা অনেক কিছু করি, অনেক তত্ত্ব জানার চেষ্টা করি, বারবার বিভিন্ন বই এবং তার যে ব্যাখ্যা রয়েছে বিভিন্ন জনের কাছ থেকে শোনা, এইগুলো সমস্ত করি, কিন্তু আমাদের প্র্যাকটিসের ভেতরে এই যে আনার জায়গাটা আমাদের কাছে অনেক সময়, আমাদের অনেকের কাছেই অনেক সময়ে ভীষণভাবে অবহেলিত হয়। মায়ের সেই বিখ্যাত উক্তি, a drop of practice is better than an ocean of theories, advices and good resolutions. অভ্যাসের একটি বিন্দু তত্ত্ব, রেজলিউশন এবং অ্যাডভাইস অর্থাৎ উপদেশ এবং প্রতিজ্ঞা, এসবের থেকে এসব যদি আমার একটা সাগরের মতো থাকে, অভ্যাস কিন্তু তার থেকে অনেক বড়। এখানে একটা প্রশ্ন আসে যে কেন সাধক তার এই তার ভেতরে বিস্মৃতিটা আসে, কেন সাধক ভুলে যান তার লক্ষ্যে। কারণ আমরা তো একটা যখন এই যোগের পথে এসেছি তখন আমরা একটা সাধনার জন্য একটা মহত্তর বৃহত্তর উদ্দেশ্য নিয়ে এই পথে যুক্ত হয়েছি। তাহলে কেন আমাদের বিস্মৃতি হচ্ছে, কেন আমাদের বিচ্যুতি ঘটছে? এইখানে মা প্রথমে এক কথায় এর কারণটি বলছেন। মা বলছেন যে বেসিক ইমপারফেকশন অফ দি প্রেজেন্ট হিউম্যান নেচার, এই যে মানব প্রকৃতি, বর্তমান মানব প্রকৃতি বিবর্তনের ভেতর দিয়ে যে জায়গায় এসে পৌঁছেছে তার ভেতরে বেসিক ইমপারফেকশন আছে, অর্থাৎ কিছু মূলগত অসংশুদ্ধি রয়েছে, মূলগত কতগুলো গলদ রয়েছে, ডিফেক্ট রয়েছে। সেই জন্যে এই ভ্রান্তি বা এই বিস্মৃতি বা এই সরে আসা। মা ব্যাখ্যা করছেন এক জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে মা বলছেন, এক জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে মা বলছেন, many come to the path attracted by the true thing, but after some time one lets oneself go. অনেকেই এই পথে আসেন, এবং এই পথে আসেন কেন? এই পথে আসার কারণ হচ্ছে attracted by true thing, সত্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা এই পথে আসেন। সাধনার পথে মানুষ আসেন সত্যের প্রতি আকৃষ্ট হয়ে, but after some time one lets oneself go. কিছুক্ষণ পরে, কিছুদিন পরে তিনি যেন সরে আসেন, নিজেকে যেন সরে যেতে দেন, he allows himself
to get deviated. কেন? When everything is easy and peaceful, one falls asleep. আমরা একেবারে বেশ পরিকল্পনা করে চলে গেছি আশ্রমে, পন্ডিচেরি গিয়ে মোটামুটি একটা নিজেরা আস্তানা করে নিয়েছি, করে নিয়ে নিয়মিত ভাবে আশ্রমের সঙ্গে যুক্ত থাকছি। কোনো কাজ যদি পেতে পারি পেয়েই হোক, বা নিয়মিত আশ্রমে যাচ্ছি, সমাধির কাছে বসছি ইত্যাদি। অর্থাৎ তখন দেখা যাচ্ছে জীবনটা বেশ ইজি গোয়িং, মানে একেবারে পিসফুল এবং খুব ইজি, মানে একেবারে খুব সহজ স্বচ্ছন্দ এবং শান্তিপূর্ণ জীবন। যে নানান রকম সাংসারিক অসুবিধার ভেতরে ছিলুম, সেই সমস্ত উতরে যাওয়া গেছে, গিয়ে আমরা একেবারে একটা নিশ্চিন্ত জীবনে গিয়ে পৌঁছেছি। বা বলছেন, when everything is easy and peaceful, one falls asleep. একজন ঘুমিয়ে পড়ে। অর্থাৎ ওইখানে গিয়ে ওই যে নিশ্চিন্ত চমৎকার ডাইনিং হল, তারপরে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ, তারপরে সমাধিতে যাওয়া, নিয়মিত ভাবে বিভিন্ন আশ্রমিকের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন টক শোনা, এই যে একটা চমৎকার পরিবেশের ভেতরে রয়েছি, এর ফলে আমাদের মধ্যে একটা আলস্য চলে আসে, একটা যেন তামসিকতা চলে আসে। মনে হয় যেন এইটি হচ্ছে আমি চেয়েছিলাম, এই জায়গাতেই আমি এসেছি। বলছেন, one falls asleep. The human nature is still so crude that it becomes difficult for many, that it becomes difficult for many to keep the inner attitude unmixed for a long time and hold firm in one's original position of ardent aspiration. এখানে মা যেমন সমস্যাটি বললেন, তেমনি সমাধানের 3টি সূত্র আমাদের কাছে দিয়ে দিলেন। প্রথম বলছেন যে হিউম্যান নেচার ইজ স্টিল সো ক্রুড। বিবর্তনের পথে মানব প্রকৃতি যে পরিস্থিতিতে পৌঁছেছে, তাতে সে হয়তো একেবারে পাশবিক স্তর থেকে অনেক দূর পর্যন্ত এগিয়েছে, কিন্তু এখনো এত ক্রুড, অর্থাৎ এখনো এর ভেতরে সংশুদ্ধি পুরোপুরি না আসার ফলে এতটাই অসংশুদ্ধ অবস্থায় এটা রয়েছে যে it is difficult for many to keep the inner attitude unmixed for a long time. আমার ভেতরের যে মনোভাব, সেইটাকে অবিমিশ্র ভাবে ভগবানের দিকে, মায়ের দিকে একেবারে খুলে রাখার যে প্রেরণা, সেইটি সবসময় আমার ভেতরে থাকে না। এত কিছু তার ভেতরে ঢুকে আসে, এত মিক্সচার তার মধ্যে রয়েছে যে একাগ্রভাবে যে মায়ের দিকেই আমি নিজেকে ওপেন করে রাখবো, সেইটা থাকে না। সেই জন্যে প্রথমেই বলছেন আর্ডেন্ট অ্যাসপিরেশন, মানে একেবারে একটা ভীষণ জোরালো আস্পৃহা, এইটির বিশেষ প্রয়োজন আছে। তাহলে 3টি কথা এখানে আমরা পেলাম। সব শেষে হচ্ছে আর্ডেন্ট অ্যাসপিরেশন, প্রথমে হচ্ছে বিকজ the inner attitude is mixed, it has to become unmixed. অর্থাৎ যেহেতু আমাদের ভেতরকার যে প্রবণতা, সেইটি নানান কিছু মিশ্রণে তৈরি, তাই তার ভেতর থেকে সত্যিকারের মাতৃ অভিমুখীনতা বা অধ্যাত্ম অভিমুখীনতাটুকু বাদ দিয়ে বাকি সব বিষয়গুলোকে সরাতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে টু হোল্ড ইট ফার্ম। এই যে আমি সরিয়ে দিলাম, আমার কাছে অধ্যাত্ম অভিমুখীনতা ব্যতি রেখে যা কিছু আসছে সেগুলোকে আমি যে সরিয়ে দিচ্ছি, কিন্তু আবার তারা চলে আসে। ঠিক যেমন পানা পুকুরে ঢিল পড়লে পানাগুলো সাময়িকভাবে সরে যায়, আবার একসঙ্গে চলে আসে, ঠিক সেই রকম অন্যান্য বিভিন্ন যারা আশ্রমে আমার চারপাশে আছেন, তাদের দেখে দেখে, তাদের অনেকেই হয়তো বেশ স্বচ্ছন্দে আছেন, তাদের দেখে দেখে আমার নানান কিছু মনে হচ্ছে, এই প্রবল গরমে একটা এসি হলে মন্দ হয় না। এই যে সব নানান চিন্তা বিভিন্ন জায়গা থেকে আসছে, এইগুলোকে কনস্ট্যান্টলি সরাতে হবে। অর্থাৎ আমার ভেতরকার যে সেন্ট্রাল স্পিরিচুয়াল আইডিয়াল, সেইটাকে একেবারে আনমিক্সড রাখতে হবে,
কোনো একবারের জন্য নয়। সেই জন্য দ্বিতীয় কথা হচ্ছে টু হোল্ড ইট ফার্ম, এবং তৃতীয় কথা হচ্ছে the aspiration has to be ardent, একেবারে জোরালো একটি আস্পৃহা। এই তিনটি আমাদের ভেতরে ভীষণ ভাবে জাগিয়ে তুলতে হবে যদি আমরা আমাদের ওই প্রকৃতির ক্রুডনেসটাকে রিফাইন করতে চাই। যেমন ক্রুড অয়েলকে রিফাইন করতে হয়, তেমনি আমাদের ক্রুডনেস অফ নেচার হ্যাজ টু বি রিফাইন। রিফাইনিং এর এই তিনটি বিষয় হলো, এই তিনটি বিষয় মানে এই তিনটি পয়েন্টকে আমরা এখান থেকে পেতে পারি। অলমোস্ট ইনএভিটেবলি laziness takes the place of this aspiration, not for everyone but in quite a general way. আরেকটি মস্ত বড় বিষয় হচ্ছে আলস্য, লেজিনেস। আজকে নয় কালকে, আজকে বোধহয় একটু অন্য কিছু কাজ সেরে নি, আগামীকাল দেখা যাবে। তো এই যে লেজিনেস, কোন শুনতে অসুবিধা হচ্ছে? আমি তাহলে ভিডিওটা অফ করছি। আচ্ছা, এই যে লেজিনেস, আলস্য, এইটি আমাদের ভীষণ রকম শত্রু। অর্থাৎ আমরা যখনই দেখি যে আলস্য এসে যাচ্ছে, তখনই আমাদের ভেতরে প্রগতিটা রুদ্ধ হয়, অবরুদ্ধ হয়। সেই জন্য মা এখানে বলছেন যে অলমোস্ট ইনএভিটেবলি লেজিনেস টেকস প্লেস অফ দি অ্যাসপিরেশন, not for everyone but in quite a general way. অনেকের ক্ষেত্রে আলস্যটা চলে আসে। কেন আলস্য আসে তারও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে, অনেকে এটা বলে থাকেন যে আমাদের এই যে অধ্যাত্ম প্রগতি, একে না আমরা বাইরে থেকে কোয়ান্টিফাই করতে পারি না, যে আমার এতটা আমি এগোতে পেরেছি। এইরকম ভাবে আমি মেটেরিয়ালি কাউন্ট করতে পারি না ব্যাপারটাকে, মেটেরিয়ালি মেজার করতে পারি না ব্যাপারটাকে। সেই জন্য আমার যেন ভেতরে ভেতরে একটা মনে হয়, আচ্ছা কালকে তো আমি বেশ চমৎকার সমাধির সামনে বসে একাগ্র হয়ে গিয়েছিল, আজকে কেন একাগ্র হতে পারছি না? কেন আজকে এত রকম সমস্যা আমার মনের ভেতরে আসছে? আমি যখন কালকে মায়ের ছবির সামনে বসেছিলাম, তখন আমার ভেতরটা শান্তিতে পূর্ণ হয়ে গিয়েছিল, আজকে অনেক রকম অশান্তি কেন আসছে? এই যে ব্যাপারগুলো, এগুলো আমাদের ভেতরে ভেতরে একটু অলস করে দেয়। তাহলে হয়তো এখনো আমার সময় হয়নি, আচ্ছা আর কটা দিন দেখি, তারপরে আবার চেষ্টা করব। এই যে আলস্য, এটা মা বলছেন অনেকের ক্ষেত্রে আসে। আর দুটো জিনিস, and license and libertinism take the place of true freedom. এটা অসাধারণ একটি কথা। মানে ফ্রিডম বলতে আমরা যা বুঝি, মানে even if one takes this particular part of the sentence in other context, in generalized context of defining true freedom, this is quite applicable. অর্থাৎ আমরা সাধারণত ফ্রিডম বলতে এই দুটো বিষয়কে বুঝি, এক লাইসেন্স আর একটা লিবার্টিনিজম। অর্থাৎ আমার কিছু ছাড় রয়েছে, এগুলো আমি করতে পারি। বিশেষত মা শ্রী অরবিন্দের যোগে তো একেবারে অবারিত দান, অসংখ্য কিছু ছেড়ে দেওয়া আছে। সুতরাং এই লাইসেন্স এবং লিবার্টিনিজম, যে যেমন খুশি বলছে, না দেখো ওই বলা আছে অমুক ধারাতে যে তোমাকে এরকম ভাবে ক্রসলেগড হয়ে বসতে হবে, একেবারে দৃষ্টি নাসিকাগ্রে স্থির করতে হবে। মা তো বলেইছে না, এত কিছু প্রয়োজন নেই। এমনকি তোমার যদি মনে হয় যে চোখ খুলে ধ্যান করবে, চোখ খুলে কনসেন্ট্রেট করবে, সেটাও করতে পারো। হাঁটতে হাঁটতে কনসেন্ট্রেট করবে, তাও করতে পারো। সুতরাং কোন রকম নিয়ম বাধা কিছু নেই। তো লাইসেন্স এন্ড লিবার্টিনিজম, সেটা তো আমাদের ইন্টিগ্রাল যোগে একেবারে তার ঘুরি ঘুরি স্বাধীনতা মা দিয়ে রেখেছেন। তা বলছেন যে এই দুটোকে টেক দ্য প্লেস অফ ট্রু ফ্রিডম, সত্যিকারের ফ্রিডমের বদলে এইগুলোকে আমরা ফ্রিডম হিসেবে গ্রহণ করি। এইগুলোর ভেতর দিয়ে লেজিনেস আমাদের ভেতরে চলে আসে। There are no more constraints and so one acts foolishly. এই সব মিলিয়ে শেষ অবধি যেটা হয়, সেটা হচ্ছে সাধকের মধ্যে
একটা বোকামি ভাব চলে আসে, হি অ্যাক্টস ফুলিশলি। অর্থাৎ এই যে লাইসেন্স, এই যে লিবার্টিনিজম, এগুলো তিনি নিচ্ছেন, আসলে তিনি নিজেই নিজেকে বোকা বানাচ্ছেন। There are no moral constraints and so one acts foolishly. It seems it is almost impossible for many an aspirant to make their first aspiration last long. It seems it is almost impossible for many an aspirant to make their first aspiration last long. এসবের ভিতর দিয়ে প্রথম যে আস্পৃহা, প্রথম আমরা আস্পৃহার সম্মুখীন হচ্ছি, আস্পৃহাকে আমাদের ধরে রাখতে হবে। মায়ের কাছ থেকে আমরা শুনেছি যে এটাকে লিভিং রাখতে হবে, এটাকে টেন্ট করতে হবে, এই যে সব আস্পৃহাকে ধরে রাখতে হবে, এইটা যেন প্রথমেই তাদের মনে হয় না এ আমরা পেরে উঠছি না, এ যেন খুব শর্ট লাইফ। সেই জন্য মা বলছেন যে এই বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখতে হবে আমাদের। অর্থাৎ আমরা যদি পূর্ণযোগের পথে আসি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভেতরকার প্রবণতা যেন অবিমিশ্র থাকে, একাগ্রভাবে মাতৃ অভিমুখী যেন তা থাকে, কোন রকম ভাবে অধ্যাত্ম অভিমুখীনতা থেকে না সরে, সেটা যেন সরে না যায়। দ্বিতীয় হচ্ছে আমাদের ভেতরে যেন সেই দৃঢ়তা থাকে, যে দৃঢ়তা দিয়ে আমরা আমাদের মধ্যেকার যে বাইরের বিষয় সেগুলোকে সরিয়ে রাখছি। এবং তৃতীয় হচ্ছে আমাদের এই অ্যাসপিরেশনকে একেবারে আর্ডেন্ট, খুব জোরালো রাখতে হবে। এরপরে মা বলছেন যে এতটুকু আলস্য যেন আমাদের ভেতরে না আসে। আলস্য আসবার পথ হচ্ছে আমাদের ওই লাইসেন্স এন্ড লিবার্টিনিজম যা দেওয়া আছে তার ভেতর দিয়ে আমরা সেগুলোকে ফ্রিডম বলে মনে করি। আসলে ফ্রিডম বা স্বাধীনতা হচ্ছে আত্মার মুক্তি ক্ষেত্রে। এই ধরনের লাইসেন্স গুলোর ভেতর দিয়ে সেখানে পৌঁছানো যায় না। এবং সব শেষে বলছেন যে আমরা নিজেরাই নিজেদের যেন বোকা না করে ফেলি, বোকা না বানাই, ফুলিশলি আমরা যেন এই পথে না আসি। তো এইরকম যে বিষয়গুলো ইন্টিগ্রাল যোগের যে সাধক তাদের ক্ষেত্রে বলছেন, should arm himself from the beginning with an amulet of safety whose other name is constant vigilance. বলছেন যে একটা অ্যামিউলেট অফ সেফটি, নিরাপত্তার জন্য একটা বিষয়ের উপর আমাদের বিশেষ করে নির্ভর করতে হবে। সেটা কি? সেই বিষয়টা তিনি বলছেন যে কোনো অবস্থাতেই যেন আমরা ভিজিলেন্ট না হয়ে না থাকি। ভিজিলেন্স হচ্ছে আমাদের সব সময়কার একটা সেফ গার্ডের মতো। প্রত্যেকটি ঘটনা যা আমাদের ঘটছে, প্রত্যেকটি অভিজ্ঞতা যার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, সেগুলো যেন তার প্রত্যেকটার উপর যেন আমাদের দৃষ্টি অত্যন্ত সজাগ থাকে। এটা বারবারই মা বলেছেন না, আমাদের আলোচনায় বারবারই এসেছে। মা বারবার বলছেন যে যখনই তুমি জীবনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছ, প্রত্যেকটি অভিজ্ঞতাকে তুমি স্ক্যান করো, দেখো তার ভেতরে কি ঘটেছে, তার ভেতরের সত্যটাকে তুমি জানবার চেষ্টা করো, কোথাও এতটুকু কোনো অস্বচ্ছতা আছে কিনা। সুতরাং এই যে রিমেইনিং ভিজিল্যান্ট, এইটা একটা ভীষণ ভীষণ প্রয়োজন। এখানে 1953 কোয়েশ্চেনস এন্ড আনসার্স থেকে মায়ের একটি জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটি আমরা বলতে পারি এখানে। মা বলছেন, ভিজিলেন্স মিনস টু বি অ্যাওয়েক, টু বি অন ওয়ানস গার্ড। এই যে সতর্ক থাকা, ভিজিলেন্ট থাকা, তার মানে সবসময় জেগে থাকা, অলওয়েজ টু রিমেইন অ্যাওয়েক। একজন খুব প্রাচীন সাধকের কাছে শুনেছিলাম, তিনি বলছেন যে আমরা সারাদিনে যা করছি, সারাদিনের বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে যে যাচ্ছি, সন্ধ্যেবেলা যখন আমাদের কাজ থেকে ফিরে আসছি, আমাদের যে যার বাসস্থানে চলে আসছি, তখন এরকম আমাদের একটা অভ্যাস ছিল, সেটি হচ্ছে আমরা আমাদের নিজেদের জায়গাতে বসে প্রথমেই মাকে পুরো জিনিসটা জানাতাম। সারাদিনের সমস্ত অভিজ্ঞতা আমরা মাকে জানাতাম। অনেকে বলছেন আমরা লিখতাম ডায়েরি লেখার মতন করে, as if writing letter to the mother,
যে মা আজকে এই হয়েছে, আজকে এই হয়েছে। যার কাছ থেকে আমি শুনেছি তিনি বলছেন যে আমি প্রত্যেকদিন এসে বিশেষ করে সেই বিষয়গুলো মাকে জানাতুম যেগুলো অন্যের সঙ্গে আমার মতভেদ হয়েছে। যে বিষয়গুলো আমি খুব চেষ্টা করেছি মতভেদ যাতে মতবিরোধে না পৌঁছয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি সেটা হয়ে গেছে এবং তার সঙ্গে খানিকটা হিটেড এক্সচেঞ্জ হয়তো হয়ে গেছে। আমি ফিরে এসে সেগুলো সব অ্যাজ ইফ মায়ের সামনে বলছি, এভাবে নিজের মনেই বলেছি কিন্তু যেন মাকে বলছি, এভাবে বলছি। তো বলছেন এর ফলে কি হয়, প্রত্যেকটা ঘটনাকে দ্বিতীয়বার দেখা হচ্ছে এবং এই দ্বিতীয়বার যখন আমি দেখছি তখন ঘটনাটি যখন ঘটছে সেই সময়কার আমার ভেতরে যে রিফ্লেক্স অ্যাকশন এবং আমার ভাইটাল সেই সময় যেভাবে ভীষণভাবে ঘটনাটির সঙ্গে ইনভলভ ছিল তখন আর তা নয়। So automatically there is a distance between the exact time of the happening and the time when I am reviewing. অর্থাৎ যখন আমি ওটাকে পুনর্বার দেখছি তার সঙ্গে ঘটনা যে সময় ঘটেছে তার একটা সময়ের অন্তর রয়ে গেছে। ফলে আমি যখন দেখছি আই এম কোয়াইট ভিজিল্যান্ট, আমি নৈর্ব্যক্তিক ভাবে আমি ওইটিকে দেখতে পাচ্ছি। এই সাধক বলছেন, সচিনদা, আমি নামটা করেই দিই, সচিনদা বলছেন যে এক একদিন এমন হতো জানো আমার খুব একটা অনুতাপ হতো যে আচ্ছা ও আমার বন্ধু, একেবারে প্রথম দিন থেকে আমরা একসঙ্গে আছি, তাকে আমি এরকম কড়া কথা বলে দিয়ে এলুম। ফলে পরের দিন সকাল হতে না হতেই তার কাছে পৌঁছে, রাত্রিবেলা তো মায়ের কাছে যতদূর সম্ভব ক্ষমা চেয়ে নেবার নিলুম, পরের দিন সকাল হতে না হতেই তার কাছে পৌঁছে ব্যাপারটাকে রিজলভ করার চেষ্টা করত। তো এই যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে ওই যেখানটি মা বলছেন যে ভিজিলেন্স মিনস, টু রিমেইন ভিজিলেন্ট মিনস টু রিমেইন অলওয়েজ অ্যাওয়েক। কোন সময় নিদ্রালুতা নয়, কোন সময় ঘুমিয়ে পড়া নয়, কোন সময় allowing the things to let go সেরকম নয়, সব সময় আমি জেগে আছি। তার পরের জায়গাটা খুব চমৎকার, to be sincere, never to be taken by surprise. To be sincere, never to be taken by surprise. আন্তরিক, প্রতি মুহূর্তে প্রতিটি কাজে আমি আন্তরিক থাকবো। যদি সেটা থাকতে পারি তাহলে ইমিডিয়েট কনসিকুয়েন্স হচ্ছে কি, whatever be the thing that I am going to face, that will never put me into a situation of surprise. That will never surprise me. অর্থাৎ যাই ঘটুক না কেন, সেটা যত অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অভাবিতই হোক না কেন, আমাকে সেটা একটা ধাক্কা দেবে না, আমাকে সেটা একটা অভাবিত কিছু ধাক্কা দেবে না। কেন না, আমি সিনসিয়ার। যে মুহূর্তে আমি সিনসিয়ার সে মুহূর্তে আই এম প্রিপেয়ার্ড ফর অল দ্য কনসিকুয়েন্সেস। এই জায়গাটা খুব মনে রাখা, এটি একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেখানে মা বলছেন ভিজিলেন্স মিনস টু বি অ্যাওয়েক, টু বি অন ওয়ানস গার্ড, টু বি সিনসিয়ার। আমরা সবাই সবসময় জেগে আছি, সবসময় আমার নিজের গার্ড আমাকে সুরক্ষিত রাখছি এবং আমি ভীষণ সবসময় খুব সিনসিয়ার, আন্তরিক। never to be taken by surprise. এই তিনটে ঘটনা ঘটলেই nothing will be there, nothing may happen so that I get surprised. তারপর বলছেন when you want to do sadhana, at each moment of your life there is a choice between taking a step that leads to the goal and falling asleep, or sometimes even going backwards, telling yourself, oh, later on, not immediately, sitting down on the way. বলছেন সাধনার সময়ে যখনই তুমি সাধনার ভেতরে ঢুকবে, at each moment of your life, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে চয়েসের মধ্যে যেতে হবে। দুটোর ভেতরে একটাকে চুজ করতে হবে। কোনটা? এক নম্বর হচ্ছে যে তুমি সব সময় তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন পথে হাঁটো, অথবা তুমি বলো যে আচ্ছা একটুখানি বিশ্রাম করে নি, তারপরে আমি যাব।
আমাদের অনেক রকম অজুহাত আছে। আমরা বলি ওই তো মা নিজেই বলেছেন যে আমি কোনো কিছুর জন্য তাড়া করি না। শ্রী অরবিন্দও বলেছেন যে আমার এমন জীবনে এমন কোনো ঘটনা নেই যার জন্য আমি ভেতর থেকে একটা অন্যরকমের তাগিদ অনুভব করেছি, এটা আমাকে এত তাড়াতাড়ি শেষ করতেই হবে। আমি যে কিন্তু তার পরের অংশটা আমরা ভাবি না। শ্রী অরবিন্দ বলছেন আমি যেহেতু সমস্ত কাজের জন্য ভগবানের উপরে নির্ভর করেছি, সুতরাং ভগবানের যে টাইম প্ল্যান সেটাই আমার টাইম প্ল্যান হয়ে উঠেছে। এটা তো আমরা বলি না, আমরা শুধু আগেরটা বলি। ওই তো শ্রী অরবিন্দও কোনো কিছুর জন্য তাড়া করেননি, সুতরাং আমাদেরও তার প্রয়োজন নেই। সেই জন্য মা এখানে বলছেন যে এই চয়েসটা প্রতি মুহূর্তে যারাই সাধনার বা যোগের পথে এসেছে তাদের সামনে এই চয়েসটা সব সময় এসে দাঁড়ায়। There's a choice between taking a step that leads to the goal and falling asleep, or sometimes going backwards. এক সময় আমরা পেছন দিকে যেতে আরম্ভ করি, telling yourself oh later on, not immediately, sitting down on the way. সেই বিখ্যাত খরগোশ কচ্ছপের গল্প আমরা শুনেছি ইত্যাদি। সুতরাং আমরা যারা এই সাধনার ক্ষেত্রে এসেছি তাদের সব সময়ে বিনিদ্র ভাবে এই সাধনার পথে এগোতে হবে। একেবারে কোনো সময় ঘুমিয়ে পড়লে চলবে না, সব সময় অ্যালার্ট থাকতে হবে। রেলওয়েতে অনেক আগে এরকম লেখা থাকতো দিয়ে অলওয়েজ অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট অ্যাভার্ট, এরকম একটা লেখা থাকতো। তো এইরকম যেন আমাদের এখানেও আসবে। আচ্ছা, যুগলদা এরপরে 3 রকমের দুর্বলতা পয়েন্ট আউট করেছেন। এগুলো সব হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনের দিকে আমরা যদি তাকাই বিভিন্ন সময়ে এই জায়গাগুলো দেখতে পাবো। যুগলদা এখানে বলছেন যে আমরা যদি আমাদের সাধক জীবনের দিকে তাকাই, অর্থাৎ আমরা যারা একেবারে পরিষ্কার সাধনার জন্য এসেছি, জীবনটাকে ইন্টিগ্রাল যোগের পথে দেব বলে এসেছি, 3 রকমের ট্র্যাজেডি, 3 টাইপস অফ ট্র্যাজেডিজ যুগলদা বলছেন সেইটি আমাদের ভেতরে আসে। কি প্রথম ট্র্যাজেডি হচ্ছে যে আমাদের যে অধ্যাত্ম প্রয়াস, স্পিরিচুয়াল এফার্ট, সেইটা মাঝে মাঝেই দেখা যায় বেশ স্ল্যাকেন্ড হয়ে গেছে, বেশ ঢিলে ঢালা হয়ে গিয়েছে ভেতর দিক থেকে। কিন্তু বাইরের দিক থেকে আমরা কনভেনশনাল রিলিজিয়াস স্পিরিচুয়াল গাব একটা আমাদের চারদিকে জড়িয়ে রেখেছি। অর্থাৎ আমাদের চারদিকে একটা যেন অধ্যাত্ম সাধনা করতে গেলে যেরকম হাবভাব দরকার হয় সেই রকম একটা দিয়ে রেখেছি। একটা মজার উদাহরণ বলি, একেবারে আমার ব্যক্তি জীবনের উদাহরণ। অনেক আগে আমি আর আমার এক বন্ধু মিলে একেবারে গ্রামের দিকের এক আশ্রমে বেড়াতে গেছি। এটা বীরভূমের তারাপীঠ থেকে খানিকটা ভেতর দিকে গেলে এক আশ্রম আছে, সেইখানে আমরা বেড়াতে গেছি। আমার ওই বন্ধুটির যোগাযোগের সূত্রে সেখানে যাওয়া। তো সেখানে যাওয়ার পরে বেশ চমৎকার সে আশ্রম, আমাদের একটি ঘর দেওয়া হয়েছে থাকবার জন্য। তো আমরা গিয়ে প্রথমে সকালবেলা, মানে সারা রাত্রি ট্রেন জার্নি করে সকালবেলা গিয়ে পৌঁছে ইত্যাদি। তো চান টান করে যখন আমরা বেরিয়ে আসবো মন্দিরে প্রণাম করবার জন্য এবং মহারাজের সঙ্গে দেখাও করতে হবে, রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের জন্য, তো দেখি আমার ওই বন্ধুটি সে পরেছে একটি গেরুয়া লুঙ্গি এবং একটি গেরুয়া পাঞ্জাবি পরে, সে বেশ চান টান করে চুলটুল আঁচড়ে আমরা দুজন গুটি গুটি পায়ে আমাদের যে বাসস্থান সেখান থেকে মাঝখানে চমৎকার এক উঠোন পেরিয়ে আমরা ওই অফিস ঘরের দিকে গিয়ে পৌঁছেছি। যেই পৌঁছেছি সঙ্গে সঙ্গে ওখানকার অধ্যক্ষ মহারাজ যিনি ছিলেন তার আবার এই আমার বন্ধুটি পরিচিত, মানে তিনি কোনো এক সময় অন্য কোনো সেন্টারে ছিলেন, সেখানে এর সঙ্গে পরিচয় হয়েছে। তিনি ওকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন এটা কি হয়েছে? তা বন্ধুটি তো কাছু বাছু, কেন কি হলো? বলে যে তুমি এরকম গেরুয়া পোশাক পরতে গেলে কেন? সে বললো না মানে আমি তো এটাই নিয়ে এসেছি আশ্রমে পরবো বলে। বলে আগে রেখে এসে তোমার অন্য যা পোশাক আছে সেটা পরে এসো। তো তারপরে আমরাও, সে তো বহু আগেকার কথা, আমিও একটুখানি ধাক্কা খেয়েছিলাম। তো সেই মহারাজ পরে আমাদের বলেছিলেন বুঝিয়ে যে গেরুয়া পোশাকের গুরুত্ব ইত্যাদি, ত্যাগের ভেতর দিয়ে এইসব, মানে সত্যিকারের ত্যাগের একটা বাইরের রূপ এটি, যার ভেতরে সেরকম না হয়েছে সেই রকম ভাবে পড়লে অধিকারী হয় না ইত্যাদি। এটা আমরা সকলেই জানি। তো এই জায়গাটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। বলছেন
যে clothe it outwardly with a conventional religious spiritual garb, অর্থাৎ আমাদের ভেতরে কোনো পরিবর্তন হলো না, ভেতরে কোনো রূপান্তর হলো না, বাইরের দিক থেকে আমরা যেন একটা ওই রকম হাব ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এইটা হচ্ছে প্রথম অসুবিধে ট্র্যাজেডির মধ্যে, ফার্স্ট ট্র্যাজেডি, যেটা দুলালদা পয়েন্ট আউট করছেন, যুগলদা পয়েন্ট আউট করছেন। দ্বিতীয় বলছেন, the sadhak may get sidetracked and after forgetting his real goal, which is the attainment of union with the divine consciousness, may concentrate his efforts on some senseless secondary achievements, such as being a great spiritual scholar. 2 number, an effective exponent of the doctrine of sadhana. 3 number, a successful preacher of the path. এবং 4 নম্বর, turning into a miniature guru. একদম মক্ষম চারটি বিষয় যুগলদা আমাদের সামনে তুলে ধরলেন। একদম মানে এত প্র্যাকটিক্যাল এগুলো যে ভীষণ হেল্প করে আমাদের। প্রথম বলছেন যে মূল সাধনার ধারা থেকে সাইড ট্র্যাক্ট হয়ে গেছে, অর্থাৎ সাধনার যে মূল ধারা সেখানে যেতে গিয়ে দেখা গেছে যে বাবা বড্ড কষ্ট, তার থেকে কিছু ইজি জায়গায় চলে এসছে। কি কি ইজি জায়গা? 4টে জায়গা। বিং আ গ্রেট স্পিরিচুয়াল স্কলার, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গাতে লেখালেখি বা উপদেশ দেওয়া ইত্যাদি শুরু করে দিয়েছেন। অর্থাৎ তার যে মানে থিওরিটিক্যাল যে নলেজ, তার অ্যাপ্লিকেশন সেটি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। দ্বিতীয় বলছেন, ইফেক্টিভ এক্সপোনেন্ট অফ দি ডক্ট্রিন অফ সাধনা। প্রথমটা যদি হয় স্পিরিচুয়াল মানে স্কলার অফ স্পিরিচুয়ালিটি, বেসিক্স অফ স্পিরিচুয়ালিটি, সেগুলো তিনি ইন্টেলেকচুয়ালি পারসিভ করেছেন এবং সেগুলো লিখছেন। দ্বিতীয় হচ্ছে ডক্ট্রিন অফ সাধনা, অর্থাৎ যে বিশেষ সাধনার ধারাতে তিনি রয়েছেন তার যে মূল সূত্র, মূল তত্ত্বগুলো, সেইগুলোকে তিনি একেবারে ভীষণ ভাবে সকলের কাছে ব্যাখ্যা করছেন ইত্যাদি। তৃতীয় বলছেন সাকসেসফুল প্রিচার অফ দি পাথ, তিনি এর একটা প্রিচার হয়ে গিয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রবচন দিয়ে বেড়াচ্ছেন। এবং সব শেষে টার্নিং ইনটু আ মিনিয়েচার গুরু, অর্থাৎ অনেকে আসছেন তাকে বেশ গুরু বলে মানছেন এরকম। তো এই যে 4টে বিষয়, এই 4টে বিষয়কে একত্র করে যুগলদা বলছেন এগুলো, এই 4টে বিষয় আসছে কেন? তিনি সাইড ট্র্যাক হয়ে গেছেন ফ্রম দি মেইন রুট অফ সাধনা, সাধনার মূল ধারা থেকে তিনি বিক্ষিপ্ত হয়েছেন, হয়ে গিয়ে এই ব্যাপারগুলোতে তিনি যুক্ত হয়ে গেছেন। তিনি আর ওই সাধনার ধারার দিকে ফিরতে পারছেন না। এটা গেল সেকেন্ড। থার্ড জায়গাটা, the most serious tragedy of all that may strike the self-forgetful sadhak is for him to give up the life of spirituality altogether, declaring it to be a utopian dream, and fall back into old accustomed rut. এটা সব থেকে ডেঞ্জারাস। অর্থাৎ তিনি কি করলেন? তিনি যেহেতু সাধনার পথে অগ্রসর হতে পারলেন না, ব্যক্তিগত প্রকৃতিকে রূপান্তরিত করতে পারলেন না বলেই, সেই জন্যে তিনি বলতে আরম্ভ করলেন যে এটা একটা ইউটোপিয়া, মানে সম্ভব নয়, বাইরের দিক থেকে একটা কল্পিত বড় ব্যাপার, এটা একেবারেই সম্ভব নয়। সুতরাং এই পথ থেকে সরে আমাদের সাধারণ মানুষের জীবনেই চলে আসা ভালো। এর ভেতরে সত্যি কিছু নেই, ওল্ড অ্যাকাস্টমড যে পথ আমাদের, তার ভেতরেই চলে আসা সব থেকে ভালো, এর মধ্যে কিছু নেই। অনেক বছর আগে অনেক উপরোধে আমার এক বন্ধুকে নিয়ে আমি আশ্রমে গিয়েছিলাম। তো সেই বন্ধু যাকে আমি নিয়ে গিয়েছিলাম তাকে আমি প্রথমে অনেকবার নিরস্ত করেছিলাম। আমি বললাম, দেখ এটা তুই দেখে কিন্তু ওরকম ভাবে কিছু বুঝতে পারবি না, কারণ কোনো মনুমেন্ট নেই, কোনো বিরাট মন্দির টন্দির কিছু নেই। সুতরাং এখানে বেশ অনেকদিন না থাকলে বা একটা ভেতরে একটা গ্রহিষ্ণুতা তৈরি করতে না পারলে ভেতরটা বোঝা যায় না। তো সে জোর করে আমার সঙ্গে গিয়েছিল, গিয়ে তারপরে সবকিছু দেখে যখন ফিরে আসছে,
তখন সে বললো যে তুই আমার একটা উপকার করেছিস। তাহলে কি উপকার? বললো আমি আর কোনোদিন কোনো প্রিটেক্সটেই এখানে যে আসবো না এই বিষয়টা তুই নিশ্চিত করে দিয়ে গেছিস। তো আমি বললাম আমি তোকে আগেই বলেছিলাম না আসতে। বললে না, had I not been here once I would have nurtured the thought that I may come one day. যদি আমি একবারও না আসতুম তাহলে আমার ভেতরে হয়তো এখানে আসবার একটা সুপ্ত ইচ্ছে থেকে যেত। কিন্তু তুই যে আমাকে আনলি, আমি একে তার যিশুন কেন, কোন জায়গাটা তোর মনে হলো যে এই জন্য এখানে আসা যায় না? তখনও ঠিক এই কথাটাই বলেছিল যে দিস ইজ এন এলডোরাডো, দিস ইজ অ্যাবসলিউটলি আ ইউটোপিয়া which can never be attained by any person in flesh and blood. বলছেন কোন রক্ত মাংসের মানুষের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ ইউটোপিক, সুতরাং এটা সম্ভব নয়। এটা যেমন আমি সেই মানুষটির কাছ থেকে শুনলাম যে একবারই গিয়েছিল এবং তার ওই একবার অভিজ্ঞতার ভেতর দিয়ে বলেছে, এটা আমরা যদি লক্ষ্য করি আমাদের অভিজ্ঞতাতে এমন অনেক জনকেই আমরা পাবো যারা এই পথে কিছুদিন থাকবার পরেও ফিরে গেছেন। ঠিক এই কারণেই ফিরে গেছেন যে এটা একেবারেই ইউটোপিক ড্রিম, এটা কোনোদিনই সফল হওয়ার নয়। তো এই তিনটে যে স্টেপস, এই তিনটে যে জায়গা, এগুলো আমাদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। অর্থাৎ বলা যায় আমরা এই ফরগেটিং দ্য গোল এর যে বিষয়গুলো পড়লুম তার মধ্যে এই তিনটি বিষয় হচ্ছে সব থেকে জোরালো। এক নম্বর হলো বাইরের দিক থেকে একটা সাধক ভাব নিয়ে থাকা, ভেতরে কোন রকম রূপান্তর না এসে। দু নম্বর হলো যে সাধনার মূল পথ থেকে বিচ্যুত হয়ে কখনো একজন প্রচারক হিসেবে, কখনো একজন ইন্টেলেকচুয়াল হিসেবে, মানে বুদ্ধিগত ভাবে ওই সাধনার বিষয়টিকে, স্পিরিচুয়ালিটির বিষয়টিকে প্রতিষ্ঠিত করা, কখনো বা গুরু হয়ে গিয়ে এইরকম নানান প্রিটেক্সটে মূল জায়গা থেকে ফিরে আসা, সেইটা যাতে না হয় সেদিকে সতর্ক থাকা। এবং সব শেষে অবশেষে যেন আমরা এরকম একটা সিদ্ধান্তে এসে না পৌঁছই যেটা একটা ইউটোপিক ড্রিম। কেন এই জায়গাতে মানুষ কখন এসে পৌঁছয়? যখন সে এই শুধু পুণ্যযোগের ক্ষেত্রে নয়, যে কোনো যোগ সাধনার ক্ষেত্রেই মূল সত্যকে গ্রহণ করবার প্রয়াস থেকে সরে আসে। মূল সত্য গ্রহণ করা একটা দীর্ঘস্থায়ী পদ্ধতি, সেটা হয়তো একটা জীবনে নাও হতে পারে, সাইকিক হয়তো কয়েকটা সাইকেল অতিক্রম করার পরে মূল সত্যে পৌঁছলেন। কিন্তু এই মূল সত্যের অভিমুখী হওয়ার যে প্রেরণা, সেই প্রেরণা থেকে বিচ্যুতিটি যেন না হয়, এইটি। তো এই তিনটি বিষয়ে আমাদের সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শ্রী অরবিন্দের একটি কোট যুগলদা এখানে উদ্ধার করছেন সিনথেসিস অফ যোগ থেকে। শ্রী অরবিন্দ বলছেন, if we desire to make the most of the opportunity that this life gives us, এই জীবন আমাদের যে সব থেকে বেশি সুযোগ দিচ্ছে সেইটিকে আমরা যদি গ্রহণ করতে চাই, if we wish to respond adequately to the call we have received and to attain to the goal we have glimpsed, not merely advance a little towards it, it is essential that there should be an entire self-giving. মন্ত্রের মতো এইটি আমাদের প্রত্যেককে মনে রাখা এবং প্রতিদিন এই অংশটিকে মন্ত্রের মতো পাঠ করা, একেবারে মানে মন্ত্রের মতো এটি আমাদের কাছে, যে যেহেতু আমরা কোনো না কোনো ভাবে আমাদের ভেতরে একটা আহ্বান অনুভব করেছি, তা নাহলে আমরা কেউ এখানে আসতুম না। আমরা যতই ভাবি যে সত্যি কি কল পেয়েছি, এরকম সন্দেহ আমাদের অনেকের আছে, কিন্তু এ বিষয়ে নিঃসন্দেহ থাকার কথা প্রত্যেকের যে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমরা মায়ের আহ্বান পেয়েছি, তা নাহলে আমরা এদিকে আসতুম না। মা যে কথা বলেছেন যে যারা আমরা এই মাকে ঘিরে আমাদের জীবনকে গড়ে তুলতে চাইছি, মাকে ধরে আমাদের জীবনকে গড়ে তুলতে চাইছি, কোনো না কোনো এক জন্মে আমরা একসঙ্গে ছিলাম। তো সেই কল যখন আমরা পেয়েছি, কিসের কল? টু অ্যাটেইন টু দ্য গোল উই হ্যাভ গ্লিম্পসড। শুধু কল পেয়েছি তাই নয়, যতই অস্পষ্ট ভাবে হোক, যতই আমরা বুঝতে না পারি, আমরা একটি লক্ষ্যকে দেখেছি একবার। লক্ষ্য আর কেউই নন, মা নিজেই। মায়ের দিকে তাকিয়েছি আমরা মায়ের আহ্বান পেয়েছি এবং মায়ের দিকে একবার যখন তাকিয়েছি,
goal we have glimpsed, not merely advance a little towards it. শুধুমাত্র দু এক পা তার দিকে এগোবো, এইটা কিন্তু কোনো কথা নয়। তাহলে কি? ইট ইজ এসেনশিয়াল দ্যাট দেয়ার শুড বি অ্যান এন্টায়ার সেলফ গিভিং। সম্পূর্ণরূপে নিজেকে দিয়ে দিতে হবে। এইটি হচ্ছে কি? দি অপরচুনিটি দ্যাট লাইফ হ্যাজ গিভেন আস। এই সুযোগ এই জীবন আমাদের দিয়েছে, এই সুযোগ এই জীবন আমাদের দিয়েছে। এটা সব থেকে বড় মিরাকেল, সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা যে এত কিছু থাকতেও আমরা এই কজন মায়ের দিকে ফিরেছি। এর চেয়ে বড় মিরাকেল পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না আমাদের জীবনে। সুতরাং এই যে এই মিরাকেলটি ঘটেছে, জীবন যে আমাদের এই অসাধারণ একটা অপরচুনিটি দিয়েছে, সেই অপরচুনিটিকে যদি আমাদের গ্রহণ করতে হয়, তার একটাই উপায়, এন্টায়ার সেলফ গিভিং। যেভাবে হোক, যত অকিঞ্চিতকর আমাদের নিজেদের মনে হোক না কেন, এইটি আমাদের লক্ষ্য, এন্টায়ার সেলফ গিভিং। The secret of success in yoga is to regard it not as one of the aims to be pursued in life, but as the whole of life. আরো অনেক কাজের ভেতরে, আরো অনেক লক্ষ্যের ভেতরে এটাও একটা লক্ষ্য তা নয়, এটি হচ্ছে একমাত্র লক্ষ্য। বাকি যা কিছু আমাদের জীবনে আছে সে সবই হচ্ছে সাবসিডিয়ারি নয়, সাবসার্ভিয়েন্ট টু দি সেম। অর্থাৎ বাকি আমাদের জীবনে যা কিছু আছে তা সব এই একমাত্র লক্ষ্যের সাবসার্ভিয়েন্ট, এই একমাত্র লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার পথে তারাও যেন সহায়ক। এইভাবে আমাদের জীবনকে দেখতে হবে। সুতরাং এই যে অংশটি সিনথেসিস অফ যোগা পেজ 65, এইটি আমাদের প্রত্যেক দিন মন্ত্রের মতো পাঠ করার মতো। If we desire to make the most of the opportunity that this life gives us, if we wish to respond adequately to the call we have received and to attain to the goal we have glimpsed, not merely advance a little towards it, it is essential that there should be an entire self-giving. The secret of success in yoga is to regard it not as one of the aims to be pursued in life, but as the whole of life. এইটি হচ্ছে শ্রী অরবিন্দের কাছ থেকে পাওয়া আমাদের একটা অসাধারণ মন্ত্র, যেটি আমাদের জীবনে একটু একটু করে গলিয়ে তুলতে হবে। সব শেষে যে কথাটি আমাদের বলার সেটি হচ্ছে এই যে 11 বেসিক অ্যাটিটিউডস যেগুলি আমরা এই কদিন ধরে পড়লাম, এই প্রত্যেকটি আমাদের সারা জীবনের সঞ্চয়ের মতো, সারা জীবনের সম্বলের মতো। এইটি নিয়ে আমাদের চলতে হবে। একবার খালি আমরা প্রথম থেকে ব্যাপারগুলোকে অনুসরণ করে নিই। An absolute love and devotion for the divine and his শক্তি, ভগবান এবং তার শক্তির প্রতি প্রেম এবং সম্পূর্ণ ভক্তি, পূর্ণ ভক্তি এবং পূর্ণ প্রেম তাদের প্রতি। দ্বিতীয় হচ্ছে যে সর্বদা একটা সদর্থক মনোভাব বজায় রাখা এবং কোনো অবস্থাতেই যেন আনন্দময়তা থেকে আমরা সরে না আসি। তৃতীয় হচ্ছে যে ভগবান আমাদের জন্য যেটা বরাদ্দ করে রেখেছেন, ভগবানের যে ইচ্ছে, দিব্য বিধান, তার কাছে সানন্দে আমরা যেন সমর্পণ করি। ঠিক যেরকম ভাবে আমাদের জীবনকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেই অগ্রগামিতার প্রতি আমাদের যেন আনন্দ সমর্পণ থাকে। চতুর্থ হচ্ছে যে কোন রকম উদ্বেগ এবং কোন রকম ঘড়ি যেন আমাদের ভেতরে এতটুকু স্পর্শ না করে। পঞ্চম হচ্ছে সব থেকে জোরালো, ইগোসেন্ট্রিসিটি, অহং কেন্দ্রিকতা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা। সিক্সথ হচ্ছে রাইট অ্যাটিটিউড এট অল টাইমস, সবসময় একটা নির্ভুল মনোভাব বজায় রেখে কাজ করা, নির্ভুল একটা আচরণ কাজের ভেতর দিয়ে বজায় রাখা। সেভেন্থ হচ্ছে কারেজ এন্ড ফিয়ারলেসনেস, সাহস এবং অভয়। এইটথ হলো পেশেন্স এন্ড পারসিস্টেন্স, ধৈর্য এবং দৃঢ়তা, এইটা ধরেই আমাদের এগোতে হবে। নাইন্থ হচ্ছে অ্যাবসেন্স অফ গ্রিড এন্ড ডিজায়ার, লোভ এবং কামনা থেকে মুক্তি। 10th হলো রিজেকশন অফ ইন্ডোলেন্স এন্ড প্রোক্রাস্টিনেশন, আলস্য এবং
দীর্ঘসূত্রিতা, এগুলো যেন আমাদের ভেতরে না থাকে, এবং সব শেষে নট টু ফরগেট দ্য গোল। সুতরাং এই 11টি বিষয়কে যদি আমরা প্রত্যেকে আমাদের জীবনের বেসিক স্পিরিচুয়াল ভার্চু, একেবারে মূলগত আধ্যাত্মিক মূল্যবোধ হিসেবে একটু একটু করে গড়ে তুলতে পারি, তাহলে কি হবে? যুগলদা বলছেন তাহলে তুমি একেবারে হই হই করে সাধনার পথে এগিয়ে যেতে পারবে তা নয়। এরপরেও সাধনা এমন একটা বিষয় যে প্রতি মুহূর্তে বাধা আসবে, কারণ বাধা আস্তে আস্তে তোমাকে প্রস্তুত করে নেবে, তোমার ভেতরে রূপান্তর ঘটাবে। কিন্তু প্রত্যেকটি প্রতিবন্ধকতাকে যদি এই 11টা অ্যাটিটিউড আমাদের ভেতরে এনে আমরা নিজেদের প্রস্তুত করি, প্রতিটি প্রতিবন্ধকতাকে উপযুক্ত ভাবে অতিক্রম করতে পারবো এবং সেগুলোর ভেতর দিয়ে নতুন প্রগতি, রূপান্তরের ভেতর দিয়ে নতুন প্রগতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। For in such a situation, all the outer sorrows and sufferings, perils and disaster cannot but lose the venom of their sting. বলছেন এই যে বাইরের যা কিছু, আউটার সরোজ এন্ড সাফারিংস, বাইরের যে দুঃখ এবং বেদনা, বাইরের যে ধ্বংস এবং বিপর্যয়, এগুলো কোনোটাই তাদের ওই যে ভয়ঙ্কর জোরালো বিষ, সেগুলো আমাদের ভেতরে আর কাজ করবে না, সেগুলো একেবারে অকেজ হয়ে যাবে। আমরা এগুলোকে খুব সহজে অতিক্রম করে যেতে পারব। আজকে এখানেই শেষ করছি। এর পরের দিন সেকেন্ড চ্যাপ্টার, সেখানে যুগলদা বলছেন এটা যেমন সারা জীবনের সাধনার কতগুলো স্টেপস, এবারে সেকেন্ড চ্যাপ্টারে যুগলদা বলবেন যে দৈনন্দিন সাধনাতে আমাদের কোন কোন বিষয়গুলিকে স্মরণ রাখতে হবে। আমরা এটা আগামী শনিবার সন্ধ্যাবেলা আবার এটা নিয়ে আলোচনা করব। সকলে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনুরাগ